হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর আমরা আজ ক্লাস 12 সেমিস্টার 3 নতুন সাবজেক্ট কস্টিং শুরু করতে চলেছি। আমাদের আজকের ক্লাসে সেমিস্টার 3 কস্টিং এর প্রথম যে চ্যাপ্টারটা লেবার কস্টিং সেটি শুরু করতে চলেছি। লেবার কস্টিং এর মধ্যে আমাদের আজকের প্রথম যে টপিকটা কভার করব সেটি হচ্ছে লেবার কস্ট বা শ্রম ব্যয় কাকে বলে। সবার আগে দেখো, নামের মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে, একটি হচ্ছে লেবার আর একটি হচ্ছে কস্ট, এবং এই দুটোকে যোগ করলে আমরা বলতে পারি লেবার কস্ট বা শ্রম ব্যয়। লেবার কথার অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি আমার কাছে কাজ করছে, যে পরিশ্রম করছে, সেটাকেই আমরা বলছি লেবার। এবার সেই ব্যক্তিকে আমি যে পেমেন্টটা করছি এবং আমার জন্য যে খরচাটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি কস্ট। অর্থাৎ কোনো শ্রমিক আমার কাছে কাজ করলে তাকে আমরা যে পারিশ্রমিকটা পেমেন্ট করি, সেই শ্রমিকের সেই পেমেন্টটাকে আমরা বলি শ্রম ব্যয় বা লেবার কস্ট। এবার দেখে নিই বইয়ের ভাষায় শ্রম ব্যয় বলতে কি বোঝায়। সাধারণভাবে বলা যায় শ্রমিকদের শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে শ্রম ব্যয় বা মজুরি বলে, বা ওয়েজেস বা কস্ট বা লেবার কস্ট বলে। অন্যভাবে বলা যায় উৎপাদন কাজে নিযুক্ত, অর্থাৎ উৎপাদন মানে কি, প্রোডাকশন। অর্থাৎ আমার একটা প্রোডাকশন বিজনেস রয়েছে এবং সেই প্রোডাকশনের কাজে নিযুক্ত শ্রমিকদের প্রদেয়, অর্থাৎ যা দিলাম, বা প্রদত্ত বা যা দিতে হবে এমন মজুরি, ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধার অর্থ বা অর্থমূল্যকে আমরা শ্রম ব্যয় বলি। অর্থাৎ যত টাকা তাকে আমরা পেমেন্ট করলাম বা ভবিষ্যতে করব, অনেক সময় অর্থমূল্যে পেমেন্ট না করে আমরা অন্য কিছুতেও পেমেন্ট করতে পারি। যেমন কোনো একজন লোক আমার কাছে কাজ করেছে, তাকে আমরা অর্থে পেমেন্ট না করে তার ছেলেকে আমি পড়িয়ে দিতে পারি, তার মানে এটাকেও একটা পেমেন্ট বলে মনে করা হবে। তাই উৎপাদনের কাজে নিযুক্ত শ্রমিকদের যা পেমেন্ট করা হয় বা যা পেমেন্ট করা হবে তাকেই বলা হয় শ্রম ব্যয় বা লেবার কস্ট। তো আশা করি লেবার কস্ট বা শ্রম ব্যয় সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। এবার আমরা দেখি শ্রম ব্যয়ের ক্লাসিফিকেশন কতগুলো, অর্থাৎ শ্রেণীবিভাগ কতগুলো। নর্মালি শ্রম ব্যয়কে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ডাইরেক্ট লেবার কস্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট কাকে বলে? ডাইরেক্ট লেবার কস্ট হলো উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক হিসাবে যে মজুরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ শ্রম ব্যয় বা ডাইরেক্ট লেবার কস্ট বলে। অর্থাৎ আমার একটা বুক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, ক্লিয়ার? এই বুক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বই যে সমস্ত লেবারগুলো ডাইরেক্টলি তৈরি করছে, যে সমস্ত লেবার, যে সমস্ত শ্রমিকরা উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে জড়িত, যারা না থাকলে আমার উৎপাদন হবেই না, তাদেরকে যে পেমেন্টটা করা হবে তাকেই বলবো ডাইরেক্ট লেবার কস্ট, অর্থাৎ ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন। যেমন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজমিস্ত্রিকে আমরা যে মজুরিটা প্রদান করি তাকে বলবো ডাইরেক্ট লেবার কস্ট। আর ইনডাইরেক্ট লেবার কস্ট কাকে বলে? যে সমস্ত শ্রমিকরা উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, তাদেরকে যে পারিশ্রমিক পেমেন্ট করা হবে তাকে আমরা বলবো পরোক্ষ শ্রম ব্যয় বা ইনডাইরেক্ট কস্ট। যেমন এই যে কতগুলো বই তৈরি করা হলো তার জন্য আমরা অ্যাকাউন্টেন্ট রেখেছি, সেই অ্যাকাউন্টেন্টকে আমরা যে পারিশ্রমিক প্রদান করছি, সেই অ্যাকাউন্টেন্ট ডাইরেক্টলি বই তৈরি করছে না, ডাইরেক্টলি প্রোডাকশনের কাছে যুক্ত নয়, পরোক্ষভাবে যুক্ত। তাই অ্যাকাউন্টেন্টকে যে পেমেন্টটা করা হবে তাকে আমরা বলবো পরোক্ষ লেবার কস্ট বা ইনডাইরেক্ট কস্ট। উদাহরণে হিসাবরক্ষণের বেতন বা অ্যাকাউন্টেন্টকে যে স্যালারি প্রদান করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। এবার আসি শ্রম ব্যয়ের নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা যখন লেবার কস্টিংটাকে ক্যালকুলেট করব সেখানে বেশ কিছু জিনিসকে আমাদেরকে মেনটেন করতে হয়। সবার আগে হচ্ছে গতি নিরীক্ষা বা মোশন স্টাডি, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। গতি নিরীক্ষা বা মোশন স্টাডি কাকে বলে? কোনো একটি কাজকে ছোট ছোট ভাগে প্রক্রিয়া বা পর্যায়ে বিভক্ত করে ওই প্রতিটি পর্যায়ের জন্য যখন শ্রমিক বা যন্ত্রের কাজ করার সামগ্রিক গতিবিধিকে যথাযথ পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়, অর্থাৎ যারা আমার বিজনেসে কাজ করছে, যারা আমার ফ্যাক্টরিতে কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, কখন কাজ করছে, কত সময় নিচ্ছে, এই সমস্ত কিছু
আমরা নিরীক্ষা করছি, সমস্ত কিছুকে আমরা দেখভাল করছি, এবং যে সমস্ত অপ্রয়োজনীয় গতিবিধি রয়েছে, দেখা গেল কোনো একটা লেবার কাজ করতে করতে একটু ঘুমিয়ে পড়লো, কোনো লেবার কাজ করতে করতে গল্প করছে, তাহলে এই সমস্ত অপ্রয়োজনীয় গতিবিধিগুলোকে বাদ দিয়ে কাজ সম্পাদন করার শ্রেষ্ঠ উপায়টি খুঁজে বার করা হয়, তখন তাকে আমরা বলবো গতি নিরীক্ষা করছি বা মোশন স্টাডি করছি। ক্লিয়ার না? তাহলে গতি নিরীক্ষা বা মোশন স্টাডি কাকে বলে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে সময় নিরীক্ষা বা টাইম স্টাডি কাকে বলে। আগেরটা ছিল গতি নিরীক্ষা বা মোশন স্টাডি, এটা হচ্ছে সময় নিরীক্ষা বা টাইম স্টাডি। যে নিরীক্ষার মাধ্যমে উৎপাদনের কোনো কাজের প্রতিটি প্রক্রিয়ার সাধারণ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের কাজ সম্পাদন করার সময় বিশ্লেষণ করে সামগ্রিকভাবে ওই কাজের আদর্শ মান বা আদর্শ সময় বা প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়, তাকে আমরা বলবো সময় নিরীক্ষা বা টাইম স্টাডি। একটা উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো আমরা 2 পিস বোতল তৈরি করছি। ক্লিয়ার? এই 2 পিস বোতল তৈরি করতে গেলে একজন নর্মাল শ্রমিকের কতক্ষণ সময় লাগে? ধরে নিচ্ছি একজন নর্মাল শ্রমিকের এই 2খানা বোতল তৈরি করতে 10 মিনিট সময় লাগে। যখন লেবাররা কাজ করছে সেটাকে আমরা দেখেছি যে একটা লেবারের কতক্ষণ নর্মালি কাজ লাগে। এবার লেবার অনেক রকমের হতে পারে, দক্ষতা সম্পন্ন কিছু লেবার হতে পারে, অদক্ষতা সম্পন্ন লেবার হতে পারে, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সড ভালো কাজ করে, কিছু লেবার আছে যারা ফাঁকি মারে, ভালো কাজ করে না। আমরা নর্মাল একজন ব্যক্তি এই বোতল দুটো তৈরি করতে কত সময় লাগে এটা আমরা পর্যালোচনা করে সেই টাইমটা ডিসাইড করেছি, অর্থাৎ একটা জিনিস তৈরির স্ট্যান্ডার্ড টাইমটাকে ডিসাইড করছি যে নর্মালি কত লাগা উচিত। এবার যদি একজন ভালো লেবার হয় তার থেকে কম সময় কাজটা করে দেবে, একজন খারাপ লেবার হলে তার থেকে বেশি সময় নেবে। তাহলে নর্মাল ব্যক্তির একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে, এই স্ট্যান্ডার্ড টাইমটাকে ডিসাইড করাটাকে আমরা বলি সময় নিরীক্ষা বা টাইম স্টাডি। এরপর আসি সময় লিখন বা টাইম কিপিং কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের কারখানায় শ্রমিকদের প্রবেশ অর্থাৎ কখন কারখানায় ঢুকছে এবং প্রস্থানের সময় কখন কারখানা থেকে বেরিয়ে যাচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করার কাজকে সময় লিখন বা টাইম কিপিং বলে। অর্থাৎ আমার ফ্যাক্টরি কখন একটা লেবার ঢুকছে, কখন একটা লেবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেই টাইমগুলোকে সঠিকভাবে লিখে আঁকা, সেগুলোকে আমরা বলছি সময় লিখন বা টাইম কিপিং। এবার আসি সময় আরক্ষণ বা সময় হিসাবরক্ষণ বা টাইম বুকিং কাকে বলে। কারখানার বিভিন্ন কাজে, বিভিন্ন ফরমাসে বা বিভিন্ন প্রক্রিয়ায় প্রত্যেক শ্রমিক কত সময় নিযুক্ত ছিল তার হিসাব রাখাকে টাইম বুকিং বলে। দেখো, টাইম কিপিং আর টাইম বুকিং এর মধ্যে ডিফারেন্স কি? একটা লেবার ঢুকলো ফ্যাক্টরিতে, ধরে নাও 6 AM, এবং সে কারখানা থেকে বেরিয়ে গেল 7 PM। ক্লিয়ার? তাহলে টোটাল এখানে সে 13 ঘন্টা কাজ করেছে। তাহলে কত ঘন্টা সে আমার ফ্যাক্টরিতে ছিল? 13 আওয়ার্স সে আমার ফ্যাক্টরিতে ছিল। এই যে কখন বেরিয়েছে কখন ঢুকেছে এই হিসাবটা লিখে রাখলাম এবং কত ঘন্টা কাজ করেছে আমার ফ্যাক্টরিতে ওভারঅল, সেটাকে আমরা বলছি টাইম কিপিং। যে কত ঘন্টা সে আমার ফ্যাক্টরিতে কাজ করেছে। এবার আমার ফ্যাক্টরিতে সে দেখা গেল 5 ঘন্টা বোতল তৈরি করেছে, সে দেখা গেল 6 ঘন্টা অন্য কোনো কাজ করেছে, সে দেখা গেল 6 ঘন্টা শু তৈরি করেছে। আমার ফ্যাক্টরিতে বোতলও তৈরি হয়, আমার ফ্যাক্টরির একটা সাইডে শু তৈরি হয়। তাহলে 5 ঘন্টা বোতল তৈরি করেছে, 6 ঘন্টা শু তৈরি করেছে, 11 ঘন্টা হয়ে গেল। এবং 2 ঘন্টা মনে করো সে ব্রেক নিয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে 5 ঘন্টা বোতল তৈরি করলো, 6 ঘন্টা শু তৈরি করলো, 2 ঘন্টা ব্রেক নিল, অর্থাৎ কোন কাজে সে কতক্ষণ কাজ করেছে সেই জিনিসটার হিসাব রাখাকে, সেই সময়ের হিসাব রাখাটাকে আমরা বলবো টাইম বুকিং। ক্লিয়ার? তাহলে কখন আমার ফ্যাক্টরিতে ঢুকলো, কখন ফ্যাক্টরিতে বেরিয়ে গেল, ওভারঅল কতক্ষণ সে আমার ফ্যাক্টরিতে ছিল, এই সময়ের হিসাব রাখাটাকে বলা হয় টাইম কিপিং। আর এক একটা কাজে সে কতক্ষণ কাজ করেছে সেই হিসাব রাখাটাকে বলি টাইম বুকিং। এবার আসি জব কার্ড বা জব টিকিট কাকে বলে।
কোনো প্রতিষ্ঠানে কোনো একজন শ্রমিক একটি নির্দিষ্ট কাজে যতক্ষণ সময় কাজ করেছে সেই কাজটা যে কার্ডের মধ্যে লিখে রাখে সেই কার্ডটাকে বলি জব কার্ড। অর্থাৎ কোনো একটা কাজ দেওয়া হলো, যে একটা লেবারকে বলা হলো তুমি 10 পিস বোতল তৈরি করে দাও। এবার সেই বোতলটা তৈরি করতে কখন শুরু করেছে, কখন শেষ করেছে, কতক্ষণ সময় নিয়েছে, এই সমস্ত তথ্যগুলো তাকে একটা কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডের মধ্যে সে লিখে রাখবে। সেই কার্ডটাকে বলা হচ্ছে জব কার্ড বা জব টিকিট। এবার আমাদের আজকের ক্লাসের ওয়ান অফ গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অলস সময় বা আইডিয়াল টাইম কাকে বলে। অলস সময় বলতে বোঝায় একজন ব্যক্তি আমার কাছে কাজ করছে, আমার ফ্যাক্টরিতে ঢুকলো, কিন্তু সে কাজ অ্যাকচুয়ালি করেনি। সে গল্প করেছে, সে খেতে গেছে, এই সমস্ত কাজের জন্য সে সময় নিয়েছে এবং সে অ্যাকচুয়ালি আমার কোনো প্রোডাকশনই করেনি, কোনো কাজই করেনি। তাহলে এই সময়টাকে বলবো অলস সময় বা আইডিয়াল টাইম। তাহলে অলস সময় বলতে সেই সময়কে বোঝায় যে সময় শ্রমিক কারখানায় উপস্থিত থাকলেও প্রকৃত কাজে নিযুক্ত থাকে না, অথচ শ্রমিককে সেই সময়ের জন্য মজুরি প্রদান করা হয়। যেমন আমরা বলি রবিবার থেকে সানডে থেকে স্যাটারডে একজন ব্যক্তি আমার কোম্পানিতে কাজ করে, কিন্তু আমরা জানি সানডে ছুটি থাকে। কিন্তু সানডের জন্য আমরা কি বলি যে সারা মাসে 30 দিনের মধ্যে 4টে সানডে ছিল, তুমি কাজ করোনি, তাহলে তোমাকে এত টাকা দেবো বলেছিলাম সারা মাসে, তুমি 4 দিন কাজ করোনি, তাহলে কি 4 দিনের পেমেন্ট করবো না? হয় না। সানডে ছুটি থাকলেও তাকে পেমেন্ট করা হয়। আবার দেখা যায় একজন ব্যক্তি ওয়ার্কার আমার বিজনেসে ঢুকলো, ফ্যাক্টরিতে ঢুকলো, দুপুরবেলা সে লাঞ্চের জন্য 1 ঘন্টা সময় নিয়েছে, অর্থাৎ 1 ঘন্টা ধরে সে লাঞ্চ করেছে। তাহলে এই 1 ঘন্টা ধরে যে লাঞ্চ করলো, টোটাল মনে করো সে আমার ফ্যাক্টরিতে 9 আওয়ার্স ছিল, কিন্তু 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে কাজ করেইনি, আর মাত্র 8 ঘন্টা সে কাজ করেছে। কিন্তু এই যে 1 ঘন্টা কাজ করেনি, একে আমরা বলি অলস সময় বা আইডিয়াল টাইম। কিন্তু তাকে যখন পেমেন্ট করবো টোটাল 9 ঘন্টাই পেমেন্ট করা হয়। এবার দেখো আইডিয়াল টাইম কত রকমের হতে পারে। আইডিয়াল টাইম সাধারণত 2 রকমের হয়। স্বাভাবিকতার ভিত্তিতে 2 রকম, আর নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 রকম। সবার আগে দেখি স্বাভাবিকতার ভিত্তিতে, অর্থাৎ কি রকম হয়। আইডিয়াল টাইম কখনো স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিক হতে পারে। যেমন দুপুরবেলা কেউ লাঞ্চ করবে এবং লাঞ্চের জন্য 30 মিনিটস তাকে টাইম দেওয়া উচিত, তাহলে লাঞ্চের জন্য তো টাইম দিতেই হবে এবং সে সময় সে কাজ করবে না, তাহলে এটা একটা স্বাভাবিক অলস সময়। কিন্তু তাকে 30 মিনিটস টাইম দেওয়া হয়েছে, কিন্তু সে 40 মিনিটস টাইম নিয়েছে, অর্থাৎ 10 মিনিট অতিরিক্ত সে সময় নষ্ট করেছে। তাই অতিরিক্ত সময়টাকে বলা হবে অস্বাভাবিক অলস সময়। অর্থাৎ একটা লোকের নর্মালি 30 মিনিটস খেতে সময় দেওয়া হয়, সেটা স্বাভাবিক অলস সময়, কাজ করেনি, কিন্তু তার থেকে অতিরিক্ত সময় যদি সে নষ্ট করে তাকে বলা হবে অস্বাভাবিক অলস সময়। এরপরে নিয়ন্ত্রণ যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ অলস সময়টাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে কি যেতে পারে না, এই ভিত্তিতে দুটো হতে পারে। একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিয়ন্ত্রণযোগ্য যেমন একজন ব্যক্তি 30 মিনিট খেতে সময় নেয়, কিন্তু সে প্রত্যেক দিন 10 মিনিট করে বেশি নেয়, তাহলে যদি সুপারভাইজার তাকে বকাবকি করে, যদি সিসিটিভি লাগানো হয়, তাহলে সে খাবার সময় 30 মিনিটের মধ্যে খেয়েই চলে আসবে, নাহলে সিসিটিভিতে সে ধরা পড়ে যাবে যে অতিরিক্ত সময় ধরে সে গল্প করছে। তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু লেবার কাজ করতে করতে ইলেকট্রিসিটি চলে গেল, কারেন্ট চলে গেল, তখন মেশিন বন্ধ হয়ে গেল, তাহলে মেশিন কাজ করছে না বলে লেবার কাজ করতে পারছে না, কিন্তু কারেন্ট চলে গেল, এটাকে কেউ কন্ট্রোল করতে পারবে? অনিয়ন্ত্রণযোগ্য অলস সময়। বা মেশিন চলতে চলতে মেশিনটাই খারাপ হয়ে গেল, এটাকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা অনিয়ন্ত্রণযোগ্য। তাহলে এমন কোনো আইডিয়াল টাইম যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব তাকে বলবো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য অলস সময়। এমন কোনো অলস সময় যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সেটাকে আমরা বলবো অনিয়ন্ত্রণযোগ্য অলস সময়। এবার অলস সময় যেমনই হোক না কেন, তাকে তো পেমেন্ট করতে হচ্ছে। এবার সেটা আমার জন্য একটা খরচা, কাজ করুক বা না করুক। সেই খরচাটাকে আমরা অ্যাকাউন্টসে কিভাবে দেখাবো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? বলছে স্বাভাবিক যদি হয়, অলস সময়টা যদি স্বাভাবিক হয়, যেটা নর্মালি হতে পারে, যেমন খাওয়ার জন্য তাকে টাইম দিতে হবে, এবং অনিয়ন্ত্রণযোগ্য, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। খাওয়ার জন্য তোমাকে টাইম দিতে হবে, আমি কি বলবো কাল থেকে খাওয়ার সময় দেবো না? এমনটা হয় না। তাহলে স্বাভাবিক প্লাস অনিয়ন্ত্রণযোগ্য এমন যদি আইডিয়াল টাইম হয়, সেটাকে আমরা প্রত্যক্ষ শ্রম ব্যয় বা ডাইরেক্ট লেবার কস্ট বলে মনে করে থাকি, অর্থাৎ সেই খরচাটাকে আমরা ডাইরেক্ট লেবার কস্টের সাথে দেখাবো। দ্বিতীয়, স্বাভাবিক
কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ স্বাভাবিক কি হয়, খাবার জন্য সময় দিতে হয়, এক্সট্রা টাইম নিয়েছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাকে আমরা বলবো ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরিব্যয় বা কারখানার ইনডাইরেক্ট কস্ট হিসাবে আমরা যোগ করব। তৃতীয়, অস্বাভাবিক, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে হয় না, এবং অনিয়ন্ত্রণযোগ্য, যেটা নিয়ন্ত্রণ করা যায় না। যেমন হঠাৎ করে একজন লেবারের শরীর খারাপ হয়ে গেল, এটা কি স্বাভাবিক? এটা অস্বাভাবিক। এবং এটাকে নিয়ন্ত্রণ করা যায়? এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এটাকে আমরা পরিব্যয় লাভ ক্ষতির হিসাব বা কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে খরচা হিসেবে দেখাবো। অর্থাৎ তিনটে জিনিস আমরা পড়লাম, এই তিনটে জিনিসের যেখানে যেখানে খরচা হিসেবে দেখানো হবে সেই তিনটেকে আমরা মুখস্থ করে নেবো এই চার্ট থেকে। তোমরা এটাকে নোট করে নেবে, এবং এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। অর্থাৎ তোমাকে বলে দেবে কোনো একটা আইডিয়াল টাইম স্বাভাবিক কিন্তু অনিয়ন্ত্রণযোগ্য, তাহলে কোথায় দেখানো হবে? চারটে অপশন, তার মধ্যে কি হবে? ডাইরেক্ট লেবার কস্ট হিসাবে দেখানো হবে। ক্লিয়ার? এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক এবং আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অধিকাল বা অতিরিক্ত সময় বা ওভারটাইম কাকে বলে। অনেক সময় দেখা যায় কোনো একজন লেবার 9 ঘন্টা কাজ করার কথা, কিন্তু সে 10 ঘন্টা কাজ করছে। ডিম্যান্ড আছে, কাজ করতে হবে। পুজোর সময় আমরা দেখেছি যে রেস্টুরেন্টগুলো নর্মালি 9টায় বন্ধ হয়ে যায়, কিন্তু পুজোর সময় 10টা, 11টা, 12টা, রাত 12টা অবধি খোলা থাকে। তাই এই যে অতিরিক্ত যে শেফ যে রান্না করে, সে 3-4 ঘন্টা অতিরিক্ত কাজ করছে। এটাকে আমরা বলবো অতিরিক্ত সময় বা অধিকাল বা ওভারটাইম। তাহলে যখন কোনো কর্মী তার নির্ধারিত স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় ধরে কাজ করে, তখন সেই অতিরিক্ত সময়কে অধিকাল বা অতিরিক্ত সময় বা ওভারটাইম বলে। ক্লিয়ার না? এবার ওভার টাইমের জন্য আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এবার এই পেমেন্টটা করার জন্য আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কী হবে, অর্থাৎ সেটাকে আমরা কী হিসাবে দেখাবো। যেমন করে আমরা আইডিয়াল টাইমের পড়লাম, তেমনই আমরা ওভার টাইমেরও পড়ব। ওভার টাইমের ক্ষেত্রে বলছে, যদি ক্রেতার অনুরোধে, অর্থাৎ যে আমার কাস্টমার সে অনুরোধ করেছে যে আমার কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। ধরো মনে করো কোনো একজন লেবার, আমি মনে করো কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ আমি গাড়ি বানিয়ে দিই। একটা গাড়ি বানাতে মনে করো আমার 10 দিন সময় লাগে, কিন্তু একটা কাস্টমার বলছে আমাকে এটা 9 দিনের মধ্যে করে দিতে হবে। তাহলে যে জিনিসটা 10 দিনে কমপ্লিট হয়, সেই জিনিসটা 9 দিনে করতে গেলে আমার লেবারদেরকে বেশি করে কাজ করাতে হবে কিনা? নর্মালি দেখা গেলো 8 ঘন্টা করে কাজ করে, তাকে এখন থেকে 10 ঘন্টা করে কাজ করাতে হবে কিনা? তাই প্রত্যেক দিন যে 2 ঘন্টা করে এক্সট্রা কাজ করছে, সেটা কার অনুরোধে? এটা ক্রেতা অনুরোধ করেছে বলেই করছে। এরকম যদি হয়, তাহলে অতিরিক্ত সময়ের জন্য যে পেমেন্টটা করা হবে তাকে প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট লেবার কস্ট হিসাবে ধার্য করা হবে। ক্লিয়ার? দ্বিতীয়, স্বাভাবিক কাজের চাপে যদি শ্রমিকদের অতিরিক্ত কাজের সময় কাজ করতে হয়, সেক্ষেত্রে অধিকালকে উপরিব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। স্বাভাবিক কাজের চাপ মানে কি? দেখা গেল অর্ডার প্রচুর আসছে, প্রথমে আগে 2টো করে গাড়ির অর্ডার আসতো, এখন 4টে করে গাড়ির অর্ডার আসছে। রেস্টুরেন্টের ক্ষেত্রে পুজোর সময় সব সময় ভিড় থাকে, রাত 12টা অবধি ভিড় থাকে, তখন যে অতিরিক্ত কাজটা তাকে করতে হচ্ছে, তার জন্য যে পেমেন্টটা করা হবে তাকে উপরিব্যয় বা ওভারহেডের মধ্যে দেখানো হবে। তৃতীয়, কোনো বিভাগের ব্যবস্থাপনা ত্রুটির জন্য যদি অতিরিক্ত কাজ করতে হয়, তাহলে তাকে সেই বিভাগের উপরিব্যয় হিসাবে দেখানো হবে। অর্থাৎ মনে করো প্রোডাকশন ডিপার্টমেন্টে মেশিন খারাপ হয়ে গেছে, এবং মেশিন খারাপ হয়ে যাওয়া লেবারের কোনো ভুল নয়, কিন্তু মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য কাজটা কমপ্লিট হয়নি, তার জন্য লেবারকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে এবং তাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এবং সেই পেমেন্টটা কার ভুলের জন্য হচ্ছে? ওই ডিপার্টমেন্টের ভুলের জন্য। তাই ওই ডিপার্টমেন্টের উপরিব্যয় হিসাবে বা ওভারহেড হিসাবে দেখানো হবে। 4, ঋতুগত কারণে চাহিদা বৃদ্ধির ফলে শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে হলে তাকে সাধারণ উপরিব্যয় বা ওভারহেড হিসাবেই দেখানো হবে। তার মানে কি? যেমন এক্ষুনি বললাম যে পুজোর সময় নর্মালি বেশি কাজ করতে হয়, কিন্তু অন্য সময় এত কাজ করতে হয় না। বা মনে করো কেউ উইন্টার জ্যাকেট তৈরি করে, গরমকালে উইন্টার জ্যাকেট লাগে না, তাই তার প্রোডাকশন খুবই কম, কিন্তু যখন উইন্টার আসে তখন প্রোডাকশন অনেক বেশি করতে হয়, অতিরিক্ত কাজ করতে হয়। এটা একটা সাধারণ ব্যাপার। তাই এই খরচাটাকে, এই অতিরিক্ত খরচাটাকে আমরা বলবো সাধারণ উপরিব্যয় বা সাধারণ ওভারহেড। এরপর অস্বাভাবিক কোনো কারণে, যেমন ধর্মঘট ডেকেছে, যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে, বন্যা এসছে, ভূমিকম্প হয়ে গেছে, তার জন্য প্রোডাকশন বন্ধ ছিল, এবং তারপর যখন কাজ করবে সেই ক্ষতিপূরণের জন্য শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে হবে, নাহলে কাজ শেষ হবে না, এবং তাকে অতিরিক্ত মজুরি প্রদান করতে হবে, তাকে আমরা বলবো লাভ ক্ষতির হিসাবের মধ্যে পরিব্যয় লাভ ক্ষতির হিসাব বা
কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে খরচা হিসেবে দেখাবো। এবং লাস্ট, শ্রমিকদের অভাবে লাস্ট কি বলছে, শ্রমিকদের অভাব থাকার জন্য সারা বছর কম শ্রমিক নিয়ে তারা যে অতিরিক্ত কাজটা করে এবং তাকে যে পেমেন্টটা করা হবে তাকে প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট লেবার কস্ট হিসাবেই দেখানো হবে। অর্থাৎ দেখা গেল আমার প্রোডাকশন করতে গেলে 10 জন লোক লাগে সারা বছর ধরে, কিন্তু আমি লোকই পাচ্ছি না ভালো লোক কাজ করানোর জন্য, তো আমি 8 জন লোক নিয়ে কাজ করছি। তো এই 10 জন লোকের কাজ যদি 8 জন করে, তাহলে 8 জন লোককে বেশি করে কাজ করতে হবে কিনা, এবং তাকে অতিরিক্ত পেমেন্টও করা হয়, তাহলে তাকে যে অতিরিক্ত পেমেন্টটা করা হচ্ছে তাকে প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট লেবার কস্ট হিসেবেই দেখানো হবে। তাহলে এই নোটগুলো তোমরা লিখে নেবে এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তাহলে আমরা কস্টিংয়ের ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, লেবার কস্ট। আমরা পরে যে চ্যাপ্টারটা করব সেটাতে এই যে লেবার কস্টটা পড়লাম, লেবারকে যে পেমেন্টটা করব, কত টাকা পেমেন্ট করব, কিভাবে পেমেন্ট করব এবং তার মজুরি কত হবে, সেই রুলস রেগুলেশনগুলো, সেই নিয়ম কানুনগুলো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব। তো আশা করি লেবার কস্টিংয়ের কনসেপ্ট তোমাদের ভালো লেগেছে। তোমরা ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের প্রত্যেকটা কমার্সের বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর এমসিকিউগুলো ইউটিউবের পোস্ট সেকশনের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রত্যেকদিন দেওয়া হয়, তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। আর আমাদের টার্গেট 40-তে 40। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।